গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন কমেছে 40%। প্রধান রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। কিশোরগঞ্জে পাইপলাইনের ছিদ্র থেকে বের হচ্ছে গ্যাস। আড়িয়াল খাঁ নদীর তীরে অবৈধ সংযোগে এমন কাণ্ড, ঝুঁকিতে পুরো এলাকা। জ্বালানি সংকট কাটিয়ে উঠতে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ। 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 70 টাকা। জুলাই জুড়ে ছিল ডেঙ্গুর থাবা, এখনো বাড়ছে আক্রান্ত। রাজধানী পেরিয়ে সংক্রমণ ছড়াচ্ছে সারা দেশে। হটস্পট চট্টগ্রাম ও বরিশাল। আলোচনার মাধ্যমে সমাধান চায় যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হবে আজ। গ্যাস সংকটে দেশের তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা কমেছে 40%। পোশাক শিল্প মালিকদের সংখ্যা আরও কয়েক সপ্তাহ এভাবে চলতে থাকলে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের প্রধান রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হলে তার ধারাবাহিক নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতেই। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সরকারকে দ্রুত জ্বালানি সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা। দেশের মোট রপ্তানির প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে, কিন্তু গেল 2 সপ্তাহের গ্যাস সংকটে মন্থর হয়েছে প্রধান রপ্তানি শিল্পের চাকা। জ্বালানি সংকটে দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে উৎপাদন। বিজিএমইএ সভাপতি বলছেন, এরই মধ্যে দেশের পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে সক্ষমতার চেয়ে প্রায় 40%। উৎপাদন কমে যাওয়ায় নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি করতে না পারার শঙ্কা তৈরি হয়েছে রপ্তানিকারকদের মধ্যে। দৈনিক আমরা 135 মিলিয়ন এক্সপোর্ট করি এবং আমাদের এই এখনকার জ্বালানি সমস্যার কারণে আমাদের 40% হলো আমাদের ক্যাপাসিটি, অর্থাৎ 60% ইফিসিয়েন্সিতে আমরা প্রোডাকশন করছি। টাকা দিয়ে মেজার করতে পারবেন না, সেটা হচ্ছে আমাদের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। শিল্প মালিকদের শঙ্কা, চলমান সংকট আরও কয়েক সপ্তাহ চললে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি ক্রেতারা। বারংবার গ্যাসের কারণে আমাদের প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে, সময় মতো শিপমেন্ট করতে পারতেছি না। এইটাতে করে বায়াররা আনকমফোর্টেবল সিচুয়েশনে যাচ্ছে। তখন বায়াররা হেসিটেট করছে যে বাংলাদেশে এই সমস্যা যদি ক্রনিক থাকে তাহলে এখানে অর্ডার প্লেসমেন্ট না করে অন্য দেশে প্লেসমেন্ট করার চেষ্টা একটা অনেক বায়ারের চলে আসছে। সেটাই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। আর তাহলে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা শঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরাও। তাদের মতে জ্বালানি সংকটের এ ধাক্কা কেবল তৈরি পোশাক নয়, ছড়িয়ে পড়েছে সব উৎপাদনমুখী শিল্পেই। পোশাক খাতে হচ্ছে সবচেয়ে বেশি কানেক্টেড শিল্প অন্যান্য যে কোনো খাত উপখাতের সঙ্গে। সুতরাং পোশাক খাত অগ্রগতি লাভ করলে অন্যান্য খাতগুলো ইতিবাচকভাবে প্রভাব পড়ে সেখানে, এবং এর যখন নেতিবাচক অভিঘাত পড়ে তখন অন্যান্য খাতগুলোতেও তার কম বেশি বিভিন্ন রকমের নেতিবাচক অভিঘাত পড়ে। গবেষকরা বলছেন, শিগগিরই গ্যাস সংকটের সমাধান না করলে অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে। সুতরাং দীর্ঘমেয়াদে গ্যাসের উৎপাদন বাড়ানো একটা সমাধান, কিন্তু একই সাথে আমার মনে হয় যে শিল্প উদ্যোক্তাদের সময় এসছে গ্যাসের বিকল্প জ্বালানির মাধ্যমে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে গ্যাস নির্ভরতা তারা কিভাবে কমাতে পারেন সেই জায়গাটি বা সেই কৌশলটিকে নেয়া। এর আগে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগলে বন্ধ হয়ে যায় আমদানি করা গ্যাসের সরবরাহ, আর তাতেই দেশ জুড়ে দেখা দিয়েছে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পনগরী নরসিংদীর জনজীবন। উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়, বাসা বাড়িতে জ্বলছে না চুলা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। আর মিল বন্ধ থাকায় শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে শিল্প মালিকদের। টানা 2 সপ্তাহ ধরে এমন সংকটে ক্ষুব্ধ সবাই। সকাল 7টার মধ্যেই নিভে যায় গ্যাসের চুলা, শুরু হয় অপেক্ষা। বিকালে গ্যাস ফিরলেও প্রেসার না থাকায় চুলা জ্বলে মোমবাতির শিখার মতো। রান্না শেষ হতে হতে রাত। নরসিংদীতে এভাবেই চলছে গৃহিণীদের দৈনন্দিন জীবন। যথাসময়ে রান্না না হওয়ায় বাড়তি পরিশ্রমের সাথে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। টানা 2 সপ্তাহ ধরে গ্যাসের এমন সংকটে ক্ষুব্ধ গৃহিণীরা। স্কুলে পড়াইতে হয়, কিন্তু আমাদের গ্যাস একবারের জায়গায় 3বার আমরা সুইচ দিলেও গ্যাস আসে না। তো এই ভুবনতে আমরা অনেক দিন করতে আছি, আমরা সকাল নাস্তা খাইতে পাই না, এক কাপ চা আমাদের কপালে জুটে না। যে চা করে দিব ওই ব্যবস্থাটা বাসায় নাই।
ছোট ছোট বাচ্চা পাখা এদেরকে কোনো কিছু রান্না করে দিতে পারতেছি না, নিজেরাও রান্না করতে পারতেছি না, খেতে পারতেছি না। এদিকে শত শত টেক্সটাইল ও ডাইং মিল সহ বিভিন্ন মাঝারি ও ভারী শিল্প কারখানাগুলো গ্যাসের অভাবে অচল হয়ে পড়েছে। দিন ধরে বন্ধ একবার টোটালে, মাঝে মাঝে ঘন্টা আসলে তোমাকে চালু করতে করতে আবার জায়গা অধিকাংশ জায়গায় আর জোয়ালা বিশেষ করে শিল্প এলাকায় যারা কাজ করতেছে তাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা। গ্যাস নাই 15 দিন ধরে, আর আজকে করে টোটালি রাত্রে থেকে তো সব বন্ধ। সিএনজি স্টেশনগুলোতেও সংকট আরও তীব্র। ঘন্টার পর ঘন্টা জ্বালানির অপেক্ষায় বসে থাকায় ধস নেমেছে আয় রোজগারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জেলায় চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ নেমেছে অর্ধেকে। অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে ঘোড়াশাল পলাশ, ইউরিয়া সার কারখানায়। ঘোড়াশাল ফার্টিলাইজার আছে, ওখানে গ্যাস যাচ্ছে, ওখানকার গ্যাস দেওয়ার পরে ওটাই প্রায়োরিটির পরে আমরা বিদ্যুৎ কেন্দ্র আছে, ফার্টিলাইজার আছে, এগুলো গ্যাস দেওয়ার পর আমরা সেগুলো এখন অন্যান্য জায়গায় গ্যাস সাপ্লাই করছি। এর থেকে এক্সপার্টরা আসছেন, মহাসড়কে কাজ করছেন, আশা করি দ্রুত এটা সংকটটা সমাধান হবে। আগুনে ক্ষতিগ্রস্ত বন্ধ এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আগামী 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এছাড়া বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালু হলে সংকট কিছুটা কমবে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। দেশজুড়ে গ্যাসের তীব্র সংকটের মধ্যেই কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের তলদেশে তিতাস গ্যাসের পাইপলাইনে প্রায় ৪৫ দিন ধরে লিকেজ চলছে। এতে প্রতিনিয়ত বিপুল পরিমাণ গ্যাস অপচয়ের পাশাপাশি তীব্র গ্যাসের গন্ধে আতঙ্ক, স্বাস্থ্য ঝুঁকিতে নদী পাড়ের বাসিন্দারা। লিকেজ মেরামতের কাজ চললেও এখনও গ্যাস নির্গমন বন্ধ হয়নি। নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কারখানায় গ্যাস সরবরাহের উদ্দেশ্যে রাতের অন্ধকারে নদীর তলদেশে থাকা তিতাসের উচ্চ চাপের সঞ্চালন লাইনে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পাইপলাইনে ছিদ্র হয়ে গ্যাস বের হতে শুরু করে। এই চক্রের সাথে তিতাসের অসাধু কর্মকর্তারা জড়িত, অভিযোগ স্থানীয়দের। দেশজুড়ে গ্যাসের তীব্র সংকটের মধ্যেই কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়াল খাঁ নদের তলদেশে তিতাস গ্যাসের পাইপলাইনে প্রায় ৪৫ দিন ধরে লিকেজ চলছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, এদিকে তো তীব্র গ্যাস সংকট, ওইদিকে আবার কিশোরগঞ্জে একদিন 2 দিন নয়, টানা ৪৫ দিন ধরে তিতাসের গ্যাসের পাইপলাইনের লিকেজ। আমরা প্রতিবেদনে জানাচ্ছিলাম যে লিকেজ মেরামতের কাজ চললেও গ্যাস নির্গমন এখনও বন্ধ হয়নি। আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন সর্বশেষ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে এই সারা বাংলাদেশে যখন গ্যাসের তীব্র সংকট, ঠিক তখনই কিন্তু এই কিশোরগঞ্জের কটিয়াদী আড়িয়াল খাঁ নদীর তীরে কিন্তু এর বিপরীত চিত্র দেখা গেছে। আপনি ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনবরত গ্যাস নির্গত হচ্ছে এবং তিতাসের আসলে কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে চেষ্টা করে, তারা আসলে সেটি আর ঠিক মেরামত করতে পারছেন না বলে তারা আমাকে জানিয়েছেন। এছাড়া আপনি আসলে যেটি বলছিলেন যে আসলে সংশ্লিষ্ট যে কারখানাটি সেটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এই কারখানাটি আসলে এই বিষয়টি অর্থাৎ মিডিয়ায় প্রচার হওয়ার পরেই কিন্তু কারখানা মালিক এবং এখানকার যারা সম্পৃক্ত ছিল তারা কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে এবং কারখানাটি এভাবেই রয়েছে। এখানে জেলা প্রশাসন এবং তিতাস গ্যাসের কর্মকর্তা কর্মচারীরা সহ কিন্তু সার্বক্ষণিকই এখানে ভিজিট করছেন এবং তারাও বিষয়টি পর্যবেক্ষণ করছেন। কিন্তু এখানে আসলে বিগত ৪৫ দিন যাবৎ এই স্থানীয়রা যেটি অভিযোগ করলেন যে আসলে বিগত ৪৫ দিন যাবৎ এখানে গ্যাস নির্গমন হলেও তারা জানানোর পরে কিন্তু প্রথম পর্যায়ে এই তিতাস গ্যাসের যেসব কর্মকর্তারা এখানে এসেছিলেন তারা আসলে সেটিকে খুব সামান্য বলে তাদেরকে আশ্বস্ত করে চলে যান এবং পরবর্তীতে সেটি কিন্তু বড় হয়ে যায় এবং তখন কিন্তু নদীতে পানিও ছিল না। এখন কিন্তু নদীতে পানিও বৃদ্ধি পেয়েছে এবং তীব্র স্রোতও আছে, যার ফলে তারা কিন্তু চেষ্টা করে কিন্তু সেটি আসলে আর পাচ্ছেন না। আর অনবরত এখানে কিন্তু গ্যাস নির্গত হচ্ছে। এছাড়াও কিন্তু এখানে আসলে যে চক্রটি আসলে এখানে একটা চোরাপাথরের যে কারখানাটি গড়ে তুলেছিল এবং যেখানে তারা সংযোগ দেওয়ার ফলে এখানে লিকেজটি সৃষ্টি হয়েছে, সেটিতে কিন্তু স্থানীয় ব্যবসায়ী প্রভাবশালী জড়িত রয়েছে, গ্যাসের কর্মকর্তা কর্মচারীরাও জড়িত রয়েছে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু আমার কাছে অভিযোগ করেছেন। আর এখানে যদি সর্বশেষ পরিস্থিতি আপনাকে বলি যে আসলে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু কর্মযোগ্য চলছে, কিন্তু আসলে স্থানীয় সেটিও বলছেন যে আসলে কর্মযোগ্য চললেও দক্ষ কারিগর যারা তাদেরকে কিন্তু সেখানে আনা হয়নি। এখানে আসলে তারা কিন্তু
দক্ষ কারিগর না দিয়ে কিন্তু আসলে জাস্ট লোক দেখানো কাজ করছেন বলে কিন্তু তারা অভিযোগ করছেন। তা না হলে কিন্তু সেটি আরো আগেই মেরামত করা যেত, কিন্তু এখন কিন্তু ভাঙছে নদীর তীর। এছাড়াও কিন্তু আসলে এখানে যে নদীর তীরে গাছপালা ছিল সেগুলো কিন্তু পড়ে গিয়ে আসলে এখানে ভাঙনটা আরো বড় হচ্ছে। তো সাথে কিশোরগঞ্জের কঠিয়াদি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তী যে কোনো খবর সেটিও আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেবো। রুকেল, ধন্যবাদ আপনাকে। জুলাই জুড়ে ছিল ডেঙ্গুর ভয়াবহ থাবা, এখনও বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। রাজধানীর গণ্ডি পেরিয়ে সংক্রমণ এখন ছড়িয়ে পড়ছে সারা দেশে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি চট্টগ্রাম ও বরিশালে। কীটতত্ত্ব ও জনস্বাস্থ্যবিদরা বলছেন, ঢাকার বাইরে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের দুর্বলতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই জেলা পর্যায়ে গবেষণা, নজরদারি এবং সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। বিভিন্ন বিভাগের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। এখন সংক্রমণের অন্যতম হটস্পট বরিশাল ও চট্টগ্রাম বিভাগ, পিছিয়ে নেই খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, জুন থেকে জুলাই ডেঙ্গু সংক্রমণ 3 গুণ বেড়েছে, সেই সাথে বেড়েছে মৃত্যুর হারও। কীটতত্ত্ববিদরা বলছেন, সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে একই ধরনের দুর্বলতা রয়ে গেছে। কমিউনিকেশনটা দ্রুত হচ্ছে অনেক আগের থেকে। কমিউনিকেশন দ্রুত মানে বাস, ইন্টারসিটি বাস আছে, তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট বাস আছে। এই বাসগুলোর মাধ্যমে বা আমাদের যে পরিবহন ব্যবস্থা তার মাধ্যমে কিন্তু মশাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত চলে যেতে পারছে এবং তারা তাদের কমফোর্ট জোন তৈরি করে নিচ্ছে। ওখানে এখনো ওরকম করে কাজ শুরু করতে পারে নাই সিটি কর্পোরেশনগুলো, যেভাবে বড় শহরগুলোতে সিটি কর্পোরেশন সজাগ হয়ে তাদের বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। সারা দেশের ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা নিয়ে হতাশ চিকিৎসকরা। তারা বলছেন, যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি বিশেষজ্ঞদের সুপারিশ। ঢাকার বাইরে মশক নিধন কার্যক্রম নেই বললেই চলে। নাম কাস্তে হয়তো একটু ফগিং হয় এইটুকু, বা কোথাও কোথাও তাও হয় না। কিন্তু এডিস মশা যে ধরনের, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই কীটতাত্ত্বিক যে আমাদের সক্ষমতা সেইটা বাড়ানো দরকার, যেটা আদৌ নেই। সিটি কর্পোরেশনের কর্মীরা অনেক পরিশ্রম করছেন, কিন্তু পুরোটাই যন্ত্র নির্ভর। এই মশা নিয়ন্ত্রণের জন্য পরিচ্ছন্নতা, এটা মানুষ নির্ভর করতে হবে। মানে হাজার হাজার স্বেচ্ছাসেবকদের দিয়ে পাড়া মহল্লায় একসাথে ঢাকা এবং ঢাকার বাইরে করতে হবে। আপনি শুধু যন্ত্র দিয়ে, ধোঁয়া দিয়ে, কেমিক্যাল দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তারা জানান, জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ না নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে না। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 7.5 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে উপাচার্য প্রফেসর ডক্টর ABM শহীদুল ইসলাম ও উপাচার্য প্রফেসর মোহাম্মদ আনিসুর রহমান এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন। জুলাই অভ্যুত্থানে এই দিনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছিল। সেই স্মরণে অনুষ্ঠিত হলো ম্যারাথন। এতে অংশ নেন 2 শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমেই সমাধান চায় এবং ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হবে আজ, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ এখনো কমেনি। হামলা আর পাল্টা হামলার মধ্যেই চলছে কূটনৈতিক তৎপরতা। এমন সময় আবারও নাটকীয় অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। তার ভাষায় এটি হতে পারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলাগুলোর একটি। কিন্তু শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং এমনকি ইরানও হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে, কারণ তাদের বিশ্বাস সমঝোতার পথ এখনো খোলা রয়েছে। ট্রাম্প জানান, আজ বিকেল থেকেই ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু হবে। তার দাবি, প্রথমে হরমুজ প্রণালীকে ঘিরে একটি সমঝোতা হতে পারে, এরপর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও চুক্তির সম্ভাবনা রয়েছে। আমরা চাইলে যে কোনো সময় হামলা চালাতে পারি, কিন্তু আমরা আলোচনার পথ বেছে নিয়েছি। আমি যুদ্ধ নয়, একটি সমঝোতা চাই। এতে বহু মানুষের জীবন রক্ষা পাবে।
তবে ট্রাম্পের এই বক্তব্যের সত্যতা এখনো নিশ্চিত করেনি তেহরান। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই স্পষ্ট করে বলেছেন, নতুন নৌ চলাচলের রুট নির্ধারণ এবং ইরানের সার্বভৌম অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। আলোচনার টেবিল কি সত্যিই যুদ্ধের ময়দানকে থামাতে পারবে, নাকি এটি কেবল আরেকটি কৌশলগত বিরতি? সেই প্রশ্নের উত্তর মিলতে পারে নতুন আলোচনার মধ্য দিয়ে। আলমুমিদ, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক পদক্ষেপ স্থগিত রেখে দ্রুত একটি সমঝোতার ইঙ্গিত দেয় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $4 কমেছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম 4.6% কমে ব্যারেল প্রতি $83.85 নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর দাম প্রায় 4.7% কমে দাঁড়ায় $80.66। গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের সংঘাত এবং ওমান উপকূলে ট্যাঙ্কারে হামলার ঘটনায় তেলের দাম 20% বেশি বেড়েছিল। তবে ট্রাম্প জানিয়েছেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আলোচনার জন্য সময় চেয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো এবং হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া প্রধান লক্ষ্য। 2011 সালের আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়া আজ স্বৈরাচার ও অর্থনৈতিক সংকটে স্থবির। প্রেসিডেন্ট কাইস সাইয়েদের 5 বছরের একচ্ছত্র শাসনের পর দেশ জুড়ে বাড়ছে অসন্তোষ। এর সঙ্গে দাবদাহ, দাবানল ও বিদ্যুৎ সংকট সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। তিউনিসের রাজপথে আবারও বিক্ষোভ, স্বৈরাচারী শাসন ও লাগামহীন জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে হাজারো মানুষের সমাবেশ। পাল্টা অবস্থানে সরকারি সমর্থকেরাও। একসময় গণতন্ত্রের আশা জাগানো তিউনিসিয়া আজ গভীর রাজনৈতিক সংকটে। কাইস সাইয়েদের শাসনে রাজনীতি সরিয়ে জায়গা নিয়েছে বিনোদন, আর বিরোধী কণ্ঠরোধে চলছে দমনপীড়ন। ভুয়ো তথ্য আইনে কারাবন্দী হয়েছেন বিরোধী নেতা, মানবাধিকার কর্মী ও সাংবাদিক। অনেকেই বেছে নিয়েছেন নির্বাসন। রাজনৈতিক ও নাগরিক দায়িত্ব থেকেই এই ব্যর্থ শাসন ব্যবস্থার জবাবদিহিতা চাইতে আমরা রাজপথে নেমেছি। এই কারণে মিথ্যা মামলা বা সাজা দিলেও আমরা পিছপা হব না। বন্ধুদের মতো কারাগারকে স্বাগত জানিয়ে যে কোনো মূল্য দিতে আমরা প্রস্তুত। দাবানল, তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘ লোডশেডিংয়ে তিউনিসিয়ায় বেড়েছে বিদ্যুৎ পানি সংকট। ব্যবসা বাণিজ্য ও জনজীবন বিপর্যস্ত। সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগের মধ্যেই বিক্ষোভ দমনে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। অভিবাসন প্রবাহ ঠেকানোর স্বার্থে ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলো সাইদ সরকারের সাথে কৌশলগত সমঝোতা বজায় রাখায় তিউনিসিয়ায় গণতান্ত্রিক সংস্কার ও মানবাধিকার পুনরুদ্ধারের পথ দিন দিন কঠিন হয়ে পড়ছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।